হ্যালো বন্ধুরা, আমি সৌম্যদীপ আবার নিয়ে চলে এসেছি নতুন একটি ভিডিও। আর কিছু সময়ের অপেক্ষা, তারপরেই কিন্তু বসতে চলেছে IPL 2025-এর মেগা অকশনের আসর সৌদি আরবের মাটিতে। এই অকশনে আমাদের দল অর্থাৎ কলকাতা নাইট রাইডার্স কীরকম স্ট্র্যাটেজি নিয়ে নামতে পারে, কী টিম হতে পারে, সেই সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। আমি বলে রাখি, KKR এবার যে 6জন প্লেয়ারকে রিটেন করিয়েছে IPL 2025-এর জন্য তারা হলো আন্দ্রে রাসেল, সুনীল নারিন, রিঙ্কু সিং, বরুণ চক্রবর্তী, হর্ষিত রানা এবং রমনদীপ সিং। সুতরাং যে সমস্ত পজিশনের প্লেয়ারগুলো এবার KKRকে টার্গেট করতে হবে তার মধ্যে প্রথমেই হচ্ছে ওপেনিংয়ে ফিল সল্টের মতন একজন সলিড ওপেনার। এছাড়াও মিডল অর্ডারে 3 এবং 4 নম্বর পজিশনের জন্য প্রপার 2জন ব্যাটসম্যান এবং অবশ্যই নিচের দিকে একজন প্রপার বিদেশি ফাস্ট বোলার স্টার্কের জায়গায়। এবার ওপেনিংয়ের কথা যদি বলতে হয় তাহলে অবশ্যই তো প্রথম পছন্দ থাকবে ফিল সল্ট, কারণ ফিল সল্টের সাম্প্রতিককালে যে ধরনের পারফরমেন্স চলছে, যে ধরনের ফর্মের মধ্যে দিয়ে যাচ্ছে, অবশ্যই কিন্তু মনে হয় না পাওয়া যেতে পারে বলে, কারণ IPL-এর অন্যান্য দলগুলো যথেষ্ট টার্নাই থাকবে তাকে নিয়ে। সুতরাং ফিল সল্টের পরিবর্তে সব থেকে ভালো হতে পারে জস বাটলারকে যদি KKR টার্গেট করে, অবশ্যই জস বাটলারও কিন্তু বিশাল টাকায় যেতে চলেছে যে টিমেই যাক না কেন। জস বাটলার নামটাই যথেষ্ট এবং মোটামুটি রেগুলারলি প্রত্যেক সিজনের IPL-এই সেঞ্চুরি থাকেই একটা কি দুটো করে। সুতরাং জস বাটলারকে নিলে আরেকটা সুবিধা, ও কিন্তু ওপেনিংয়ের পাশাপাশি সল্টের মতন কিপিংটাও করে দিতে পারবে দলের হয়ে। সুতরাং জস বাটলারকে কিন্তু আমার মনে হয় অবশ্যই টার্গেট করা উচিত। অ্যাটলিস্ট যদি 13-14 কোটি অবধি যেতে পারে তো যাওয়া উচিত, কিন্তু জস বাটলার কিন্তু অবশ্যই ফার্স্ট চয়েস থাকা উচিত। জস বাটলার, ফিল সল্ট যদি দুজনেই না হয় সেক্ষেত্রে আমার মতে তৃতীয় চয়েস হিসেবে কুইন্টন ডিককের সাথে যাওয়া উচিত এবং আমার মনে হয় 3 জনের মধ্যে একজনকে অবশ্যই টার্গেট করে এগোনো উচিত। যে কোনো একজনকে পেলেই ওই ওপেনিংয়ের সাথে সাথে উইকেট কিপিংয়ের কাজটাও কিন্তু করে দিতে পারবে। এরপর 3 নম্বর পজিশনটার জন্য অবশ্যই অঙ্কুশ রঘুবংশীকেই যাওয়া উচিত, কারণ অঙ্কুশ রঘুবংশী এখনও ইয়াং ট্যালেন্ট এবং ওর পেছনে ইনভেস্ট করা উচিত আমার মনে হয় আগামী বেশ কয়েকটা বছর KKR-এ। অঙ্কুশ রঘুবংশীকে যদি কোনো কারণে না পাওয়া যায় সেক্ষেত্রে কিন্তু ব্যাকআপ হিসেবে আনমোলপ্রীত সিং বা সমীর রিজভিও কিন্তু ভালো চয়েস হবে KKR-এর জন্য। এরপর আসি 4 নম্বর পজিশনটায়, সেখানেও কিন্তু আমার প্রথম পছন্দ হিসেবে থাকবে অবশ্যই ভেঙ্কটেশ আইয়ার। এবার নিলামে ভেঙ্কটেশ আইয়ারকে পাওয়াটা কতটা সহজ হবে সে বিষয়ে কিন্তু সন্দেহ আছে, কারণ ভেঙ্কটেশ আইয়ারের কে কিন্তু অনেকগুলো টিমই বিট করতে পারে এবং আমার মনে হয় 7-8 কোটি অবধি তো দাম উঠতেই চলেছে। তো তার বেশি যদি হয় তাহলে আমার মতে KKR-এর পক্ষে যাওয়া উচিত নয়, কারণ সেটা অনেক বেশি হয়ে যাবে তার পক্ষে। তো 7-8 অবধি এবং তার মধ্যে যদি পাওয়া যেতে পারে তাহলে অবশ্যই কিন্তু ভেঙ্কটেশ আইয়ারের জন্য ওই 4 নম্বর পজিশনটার জন্য যাওয়া উচিত। যথাক্রমে 5 নম্বরে থাকবে হচ্ছে রিঙ্কু সিং, 6 নম্বরে যাবে আন্দ্রে রাসেল। এই দুটো তো মোটামুটি কনফার্ম। এরপর 7 নম্বর পজিশনটা, আমি চাইবো 7 নম্বর পজিশনটা এমন একজন প্লেয়ার আসুক যার মোটামুটি বলের হাতটাও ভালো, ব্যাটিংটাও ভালো করে দিতে পারে এবং এই 7 আর 8, এবার এখানে হয় রমনদীপ 7-এ আসবে, না হলে 8-এ আসবে। 7-এ আসে সেক্ষেত্রে কিন্তু 8 নম্বরের জন্য আমার প্রথম পছন্দ হবে অবশ্যই শাহবাজ আহমেদ কিন্তু প্রথম কথা ইডেন ঘরের মাঠ, পরিবেশ খুব ভালো মতন চেনে, বাংলার হয়ে সারা বছর খেলে এবং স্পিনের হাতটাও যথেষ্ট ভালো এবং শেষের দিকে ওই ক্যামিও টাইপের ইনিংস খেলে দিয়ে যাওয়ার কিন্তু দক্ষতা রয়েছে প্লেয়ারটার মধ্যে। তো আমার মনে হয় শাহবাজ আহমেদের জন্য একবার অবশ্যই যাওয়া উচিত কলকাতা নাইট রাইডার্সে। এরপর বোলিংয়ে তো যথাক্রমে থাকছে হর্ষিত রানা এবং বরুণ চক্রবর্তী। এছাড়াও একজন কিন্তু ফাস্ট বোলার দরকার এবং সেটা একটু বড় নাম হলেই বেটার হয়। যদি ইন্ডিয়ান বড় নাম ফাস্ট বোলারের পেছনে যেতে হয়, আমি জানি না আর্শদীপের কে টার্গেট করে পাবে কিনা, কারণ যে পরিমাণ পার্স পড়ে রয়েছে এই মুহূর্তে কলকাতার কাছে, আর্শদীপকে দলে নেওয়া কিন্তু খুব একটা সহজ ব্যাপার হবে না, কারণ বেশ কয়েকটা টিমের নজর রয়েছে আর্শদীপের ওপর। যদি আর্শদীপকে নাও পাওয়া যায় সেক্ষেত্রে মোহাম্মদ শামির জন্য অবশ্যই যাওয়া উচিত। মোহাম্মদ শামি কিন্তু খুব ভালো একটা চয়েস হবে T20-র জন্য। শামি কিংবা ভুবনেশ্বর কুমার হলেও কিন্তু খারাপ হবে না। যদি আমি বলতে চাই যে কোনো ভারতীয় ফাস্ট বোলার বড় নাম না হয়ে যদি কোনো বিদেশি স্ট্রাইক বোলারের পেছনে ছোটে তাহলে কিন্তু আমি বলবো মার্কো ইয়ানসনের পেছনে যাওয়া উচিত। মার্কো ইয়ানসন সে সিরিজটাই আমরা দেখেছি
মার্কো ইয়ানসেন কিন্তু বলের পাশাপাশি ব্যাটের হাতটাও যথেষ্ট ভালো এবং বোলিংটাও কিন্তু এই মুহূর্তে যথেষ্ট ভালো ফর্মে আছে। সুতরাং মার্কো ইয়ানসেনের পেছনে যদি একটু মোটা টাকাও খরচা করা হয় আমার মনে হয় খুব একটা খারাপ কিছু হবে না। মার্কো ইয়ানসেনের পাশাপাশি তার ব্যাকআপ হিসেবে নান্দ্রে বার্গার কিংবা আমার মনে হয় হ্যাজেলউডকেও একবার ট্রাই করে দেখা উচিত কেকেআরের পক্ষে। কারণ স্টার্ককে তো এই বছর পাওয়া সত্যিই মুশকিলের ব্যাপার। সেই কারণে এই ৩ জন ফাস্ট বোলারকে আমার মনে হয় অ্যাপ্রোচ করা উচিত কেকেআরের। অবশ্যই হ্যাজেলউড, নান্দ্রে বার্গার কিংবা মার্কো ইয়ানসেন এই ৩ জনের মধ্যে একজনকে যদি দলে নেওয়া যেতে পারে তাহলে আমার মনে হয় কেকেআরের পক্ষেই ভালো হবে। এই হলো মোটামুটি ব্যালেন্স স্কোয়াড এবারে কেকেআরের জন্য। আমার মতে এটাই। এবার টিম ম্যানেজমেন্টের মাথায় কী স্ট্র্যাটেজি চলছে সেটা তারাই ভালো বলতে পারবে। এবার নিলাম টেবিলে তারা অন্যরকম কোনো চমকও হয়তো দিতে পারে আমাদের। এমনও হতে পারে যে ওপেনিংয়ে জ্যাক ফ্রেজার ম্যাকগ্রাকের মতন কোনো প্লেয়ারের পেছনে তারা ইনভেস্ট করলো এবং অথবা মিডল অর্ডারে মঈন আলীর মতন কোনো প্লেয়ারকে দলে নিল। সুতরাং অনেক কিছুই হতে পারে। আমি তো বলবো সুনীল নারায়ণের ব্যাকআপ হিসেবে কিন্তু সুয়াস শর্মা যেরকম দলে ছিল তাকেও কিন্তু নেওয়া যেতে পারে, অথবা রমনদীপ সিংয়ের ব্যাকআপ হিসেবে অভিনব মনোহরের মতন প্লেয়ারকেও কিন্তু অ্যাপ্রোচ করা যেতে পারে দলের তরফ থেকে। সুতরাং কি হতে চলেছে দেখা যাক, আর কিছু সময়ের অপেক্ষা, তারপরেই কিন্তু আইপিএলের মেগা আসর বসে যাবে। সেদিকেই চোখ থাকবে আমাদের সকলের। তো এই ছিল আজকের ভিডিও। খুব শীঘ্রই দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ টাটা।